উপস্থিত আমাদের অন্যান্য প্রাপ্ত সময়ের সম্মানিত প্রধানমান, সমাবেত সুধী মণ্ডলী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, যাদের আত্মদানের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করি, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা শেখ মুজিবুর সহ কংগ্রেসের সকল শহীদদের। গভীর শ্রদ্ধা করে স্মরণ করি, কৃতজ্ঞতা জানাই জাতীয় চার নেতার প্রতি, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছে। আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং একই সাথে মুজিব শতবর্ষ উদযাপন করছি। দুটি বছর মিলে গেছে কাকতালীয়ভাবে নয়, এটি এমনভাবে মিলে গেছে বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে যেমন কল্পনা করা যায় না, সেই কারণে মুজিব শতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একসাথে লেগে গেছে। বঙ্গবন্ধু হাজার বছরের ভূমিকা বাঙালি, তিনি স্বাধীনতার মূল মন্ত্র উজ্জীবিত করেন। তার নেতৃত্বে বাঙালি প্রথম স্বাধীনতা অর্জন করে। বাঙালি ইতিপূর্বে কখনো স্বাধীন রাষ্ট্র রচনা করতে পারে। বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রথম বাঙালির স্বাধীনতা অর্জন। ইতিপূর্বে বঙ্গদেশে কিছু এলাকা নিয়ে কিছু স্বাধীন রাজা ছিল, কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। সেই স্বাধীন রাজাদের রাজ্যে প্রজারা স্বাধীন ছিল, রাজারা স্বাধীন ছিল। আর সিরাজউদ্দৌলাকে নিয়ে গর্ব করি, সিরাজউদ্দৌলা বাঙালি ছিল। সিরাজউদ্দৌলা তার মাতৃভাষা ছিল, আন্দোলনের ভাষা ছিল ফার্সি, আর সেনাবাহিনীর ভাষা ছিল ফার্সি এবং উর্দু। অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ প্রথম স্বাধীনতা অর্জন করে। এবং বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র রচনার পর একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ পরিচালনা শুরু করেছিল। যখন 1972 সালে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ শুরু, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত। 1 কোটি মানুষ ভারতে শরণার্থী, আরো 2 কোটি মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত। বঙ্গবন্ধু 3 কোটি মানুষকে পুনর্বাসিত করেছিল। 1 কোটি ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদেরকে ফিরিয়ে এনেছিলেন, তাদেরকে পুনর্বাসিত করেছিলেন। দেশের অভ্যন্তরে যে আরো 2 কোটি মানুষ বাস্তুচ্যুত ছিল, তাদেরকেও তিনি পুনর্বাসিত করেছিলেন। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করেছিল এবং বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ ছিল না, বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তুলেছিল। এবং দেশকে যখন তিনি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। 1974-75 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 9.54%। যেই জিডিপি গ্রোথ রেট, অর্থাৎ 1974-75 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ছিল 9.54%, যেটি আজ পর্যন্ত আমরা অতিক্রম করতে সক্ষম হইনি। আমরা 8% বেশি জিডিপি গ্রোথ রেট অর্জন করেছি, কিন্তু 9% আমরা ছুঁতে পারিনি। বঙ্গবন্ধুকে যদি 1975 সালে হত্যা করা না হতো, তাহলে 9.54% হারে যে প্রবৃদ্ধি আমরা অর্জন করেছিলাম, সেই হারে যদি প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকে, তাহলে
বাংলাদেশ স্বাধীনতা অর্জনের 10-15 বছরের মাথায় বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি উন্নত রাষ্ট্রে, একটি সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। আসলে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যে, এবং তখন যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে অপশক্তি এবং যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সহায়তায় দেশি বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করছিল, বাংলাদেশের অগ্রগতির চাকাটাকে, যেটি বঙ্গবন্ধু ধাবমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেটিকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশ পরিচালনা যখন শুরু করে, তখন ক্ষমতা দখল করে, তারা সেই অগ্রগতির চাকাকে ঘূর্ণায়মান চাকায় রূপান্তরিত করেছে। বাংলাদেশ এক জায়গায় ঘুরপাক খেয়েছে কয়েক দশক, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হয়নি। আর বঙ্গবন্ধু আজকে বঙ্গবন্ধুর রচিত ভিত্তির উপরে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিজয় গাথা হচ্ছে জলে, স্থলে, অন্তরিক্ষে। যেমন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্রে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে মায়ানমার এবং ভারতের কাছ থেকে 1,18,000 বর্গ কিলোমিটার, একটি প্রায় বাংলাদেশের স্থলভাগের সমপরিমাণ একটি এলাকা আমরা সমুদ্রে আমাদের অধিকারে আনতে সক্ষম হয়েছে। কিন্তু এটির ভিত বঙ্গবন্ধু রচনা করে দিয়ে গেছে। আন্তর্জাতিক যে সালিসি আদালত আনক্লস, সেটির সদস্য বঙ্গবন্ধুই কিন্তু বাংলাদেশকে করে দিয়ে গেছে। শুধু বাংলাদেশকে সে আন্তর্জাতিক সালিসি আদালতের সদস্য করেছিলেন তা নয়, এজন্য যে আইন প্রয়োজনীয় আইন তিনি প্রণয়ন করেছে এবং সেটি রেটিফাই করেছে। যদি আমরা আন্তর্জাতিক সালিসি আদালতের সদস্য না হতাম, এখন অনেক দেশ সে আন্তর্জাতিক সালিসি আদালতের সদস্য নয়, যদি আমরা সদস্য না হতাম, তাহলে আমাদের পক্ষে আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে এই সমুদ্রে আরেকটি বাংলাদেশ আমাদের অধিকারে আনা সম্ভব হতো না। অর্থাৎ এই জলে যে আজকে বিজয় কেতন, সেটির ভিত্তি বঙ্গবন্ধু রচনা করে দিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পর আমাদের দেশের যে তেল ক্ষেত্রগুলো ছিল, এগুলোর সবগুলোর মালিকানা ছিল বিদেশি কোম্পানিদের হাতে। বঙ্গবন্ধু আইন করে তিনি সমস্ত তেল গ্যাস ক্ষেত্রগুলোর মালিকানা বাংলাদেশের অধিকারে এনেছিলেন। এজন্য বিদেশি কোম্পানিদেরকে তাদেরকে অর্থ প্রদান করা হয়েছে, কম্পেনসেশন দেওয়া হয়েছে, এটা হয়তো অনেকে জানে না। এবং সেই কারণে আজকে আমরা সমুদ্রে গ্যাস উত্তোলন করতে পারছি, আমাদের স্থলভাগে গ্যাস উত্তোলন করতে পারছি এবং কিছুটা তেল উত্তোলন করতে পারছি। এটি কিন্তু এদের মালিকানা, এগুলোর মালিকানা আমাদের হাতে ছিল না। আপনারা হয়তো জানেন না যে মধ্যপ্রাচ্যের তেল কিন্তু বহু আগে থেকে ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো গরিব ছিল 1974 সালের আগ পর্যন্ত। কেন গরিব ছিল? কারণ মধ্যপ্রাচ্যের তেল গ্যাস ক্ষেত্রগুলোর মালিকানা তাদের হাতে ছিল, এগুলোর মালিকানা ছিল বিদেশি কোম্পানিগুলোর হাতে। যে বড় বড় বিদেশি কোম্পানি, তাদের হাতে মধ্যপ্রাচ্যের তেল গ্যাস ক্ষেত্রগুলোর মালিকানা ছিল। তারাই উত্তোলন করত, তারাই বিক্রি করত, এবং সেখান থেকে যতটুকু টাকা সামান্য সংশ্লিষ্ট দেশগুলোকে দিত, তারা সেইটুকু মাত্র পেত। 1974 সালে সমস্ত আরব দেশগুলো একজোট হয়ে সেই মালিকানাটা তাদের অধিকারে নিয়ে নেয়, এবং উত্তোলনের অধিকার তখন রাষ্ট্রসমূহের হাতে যায়, এবং রাষ্ট্রসমূহ তখন তেল এবং গ্যাসের তারা মূল্য নির্ধারণ করা শুরু করে। তখন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধনী হতে শুরু করে। বঙ্গবন্ধু তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, সেই কারণে
আমাদের দেশের তেল গ্যাস ফ্যাক্টরিগুলোর মালিকানা ছিল বিদেশিদের হাতে। কারণ মধ্যপ্রাচ্যের দেশে তো তেল গ্যাস বহু আগে থেকে ছিল, তাহলে আগে গরিব ছিল কেন? গরিব ছিল সেই কারণে ওগুলো মালিকানা তাদের হাতে ছিল, সেই কারণে তারা ৭৪ সালের পর সেগুলোর পূর্ণাঙ্গ মালিকানা তাদের হাতে যায়। আর সীমান্তে যে আজকে স্থলভাগে যে আজকে বাংলাদেশের বিজয় গেল, সীমান্তে যে ছিটমহলগুলো ছিল, ছিটমহলের কয়েক লক্ষ মানুষের কোন আত্মপরিচয় ছিল, তারা কোন দেশের বলতে পারত না, পাসপোর্ট পেত না, এবং তার আত্মপরিচয় ছিল দীর্ঘ ৭০ বছরের বেশি তাদের কোনো আত্মপরিচয় ছিল না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা তাদের পরিচয় ফিরে পেয়েছে। বাংলাদেশের স্থলভাগের সঙ্গে আরও কিছু জমি যুক্ত হয়েছে এবং এটিরও ভিত্তি বঙ্গবন্ধু রচনা করে দিয়ে গেছে। অনেকে বলেন যে বঙ্গবন্ধু ভারতের সাথে গোলামী চুক্তি করেছে। যারা তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিত, যারা তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজনীতি করত, তারা সব সময় বলে এসছে ভারতের সাথে মৈত্রী চুক্তি হচ্ছে একটি গোলামী চুক্তি। অথচ সেই চুক্তির অধীনে, সেই চুক্তির কারণে আমরা এই সীমান্তে যে ছিটমহলগুলো ছিল সেগুলো আমাদের অধিকার আনতে সক্ষম হয়েছে। সেই চুক্তি আমাদের পার্লামেন্টে রেটিফাই করা হয় ৭৪ সালে, কিন্তু সেটি ভারতের পার্লামেন্টে করা হয় এবং ভারতের পার্লামেন্টে রেটিফাই করার পর সেই চুক্তির অধীনে আমরা আমাদের অধিকারের ছিটমহলগুলো আনতে পেরেছি এবং ছিটমহলের লক্ষ লক্ষ মানুষ তাদের আত্মপরিচয় ফিরে পেয়েছে এবং আমাদের স্থলভাগের সাথে আরো জমি যুক্ত হয়েছে। সেটির ভিত্তিও বঙ্গবন্ধু করে দিয়ে গেছে। আজকে অন্তরীকে বাংলাদেশের বিজয় খ্যাত, বাংলাদেশের পতাকা সম্বলিত স্যাটেলাইট মহাশূন্যে আজকে বিচরণ করছে। বঙ্গবন্ধু এটির ভিত্তিও বঙ্গবন্ধু রচনা করে দিয়ে গিয়েছে এবং সেই স্যাটেলাইট নিয়ন্ত্রণ হয় দুটি উপগ্রহ কেন্দ্র থেকে, একটি হচ্ছে গাজীপুরে আর একটি হচ্ছে বেতবুনিয়া। এই বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র বঙ্গবন্ধু স্থাপন করে দিয়ে গিয়েছে। সেটির ভিত্তিও বঙ্গবন্ধু রচনা করে দিয়ে গিয়েছে। যখন বঙ্গবন্ধু যে ভিত রচনা করে দিয়ে গিয়েছিলেন সেটির উপর ভিত্তি করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশের বিজয় গাথা হচ্ছে এবং বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসাবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে অন্য দেশকে পথ দেখাচ্ছে। কেউ স্বীকার করুক আর না করুক, এটি হচ্ছে বাস্তবতা। আজকে এই মিটিংয়ের ছবির সাথে যদি 15 বছর আগের মিটিংয়ের ছবি মিলিয়ে দেখেন, দেখতে পারবেন আজকের চেহারাগুলো 15 বছর আগের তুলনায় অনেক বেশি চকচকে এবং বেশভূষা আগের চেয়ে অনেক ভালো। বাংলাদেশে কেউ কি কখনো ভেবেছে যে উপজেলা লেভেলে বিউটি পার্লার হবে? কেউ কখনো ভাবে। এখন সরকারিভাবে উপজেলা লেভেলে বিউটিশিয়ান নিয়োগ দেওয়া হচ্ছে। আজ থেকে 15-20 বছর আগে কোনো ছেলে যদি গ্রাম থেকে আসতো, ঢাকা শহরে আসতো, তাহলে বোঝা যেত সে গ্রাম থেকে এসেছে, কিংবা অন্য কোনো জেলা শহর থেকে আসলে তাও বোঝা যেত সে মফস্বলের কোনো শহর থেকে এসেছে। এখন গ্রামের ছেলে আর শহরের ছেলের মধ্যে কোনো পার্থক্য, ঢাকার ছেলে আর অন্য শহরের ছেলের মধ্যে কিংবা গ্রামের ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে গ্রামের ছেলেরা অনেক বেশি স্মার্ট, বেশভূষায়, চলনে বলনে, কথাবার্তা সব দিক দিয়ে কোনো পার্থক্য এখন খুঁজে পাওয়া যায় না। এটি হচ্ছে বাস্তবতা। এবং গ্রামের ছেলেরা, আমি আমার উপজেলায় যখন যাই, আমার এলাকায় যখন যাই, তখন দেখি যে ঢাকা শহরেও বিভিন্ন সভা সমাবেশে আমি প্রতিনিয়ত যাই। আমার গ্রামের ছেলেদের, আমার উপজেলার ছেলেদের সাথে ঢাকা শহরের ছেলেদের কোনো পার্থক্য নেই। আমার উপজেলায় বরং ঢাকা শহরের ছেলেদের চেয়ে অনেক বেশি স্মার্ট ছেলে, খ্যাতগ্রস্ত ছেলে আছে। এটি সারা দেশের চিত্র।
এটি সারা দেশের চিত্র, এটি হচ্ছে বাস্তব। এটি তো এমনি হয়নি, এটি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার কারণে, মানুষের সামর্থ্য বাড়ার কারণে এটি সম্ভব হয়েছে। আগে বাংলাদেশে আগে মানুষ ভাত কাপড়ের দাবি দিত, এখন ভাত কাপড়ের দাবি দেয় না। এখন দাবি হচ্ছে কি, যে আমাদের এই এলাকায় কিছুদিন আগ পর্যন্ত দাবি ছিল, 2-3 বছর আগ পর্যন্ত দাবি ছিল সব জায়গায় ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের গ্রামে এখন একটু ঘাটতি আছে, সেটিও আমরা করে ফেলেছি। এই বছরে শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বাংলাদেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, সেটিও আমরা করতে সক্ষম হয়েছি। এবং এখন গ্রামে গেলে মানুষ দাবি দেয় যে আমাদের এই রাস্তাটা আপনার ব্রিক সলিং আছে, যারা গ্রামে যায় না তারা বুঝবে না ব্রিক সলিং, অর্থাৎ ইট বিছানো রাস্তা আছে, এটাকে একটু কার্পেটিং করতে হবে। এটাই হচ্ছে দাবি, এটাকে একটু কার্পেটিং করতে হবে, এটাই হচ্ছে দাবি। আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন গাড়ি দিয়ে কোথাও যাওয়ার সময় কোনো জায়গায় যদি বিদ্যুতের আলো জ্বলত তাহলে মনে হয় সেটি হতো শহর, সেটি ছিল শহর। এখন সারা দেশে বিদ্যুতের আলো জ্বলে। এখন গ্রামে গ্রামে রেফ্রিজারেটরের দোকান, এমনকি এয়ার কুলারের দোকান আছে, এয়ার কন্ডিশনের দোকান আছে। সারা দেশে গিয়ে এখন কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। সারা দেশে এখন খালি পায়ে মানুষ শহরে দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। কারো কাপড় যদি ছেঁড়া থাকে, যে এখন বরং আমাদের ছেলেমেয়েরা নতুন কাপড় কিনে ছিঁড়ে দেয়, নতুন কাপড় কিনে ছিঁড়ে সেখানে আবার সেলাই করে দেয়। আবার দোকানেও কিন্তু আবার এই নতুন কাপড় ছিঁড়ে আবার সেলাই করে এগুলো বিক্রি করে। এটা কি, আমরা জিজ্ঞেস করলাম যে এটার দাম কত? বলে ভাই এটার দাম এমনি ওই নর্মাল প্যান্টের চেয়ে একটু বেশি। আসলেও তাই। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি। এই পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। এই পরিবর্তন হয়েছে, কেউ স্বীকার করুক আর না করুক, এটি হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যেতে পারত যদি গত 50 বছর ধরে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী অপশক্তি নিয়ে যদি অপরাজনীতি না করত, তারা যদি নেতিবাচক রাজনীতি না করত, তারা যদি প্রতিহিংসার রাজনীতি না করত, তারা যদি পেট্রোল বোমার রাজনীতি না করত, তারা যদি সন্ত্রাস আশ্রয়ী রাজনীতি না করত, তাহলে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যেতে পারত। তারা যদি দেশ বিরোধী বিএনপি জামাত এবং তাদের সাথে যুক্ত দেশ বিরোধী অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তি যদি দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার না চালাতো, ষড়যন্ত্র না করত, তাহলে বাংলাদেশ গত 50 বছরে আরো বহুদূর এগিয়ে যেত। দুঃখজনক হল সত্য, আজকে স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক করছে বিএনপি। শুধু আজকে নয়, বিএনপির জন্মলগ্ন থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়েছে বিএনপি। জিয়া রহমানে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিল, যেই শাহ আজিজুর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান প্রতিনিধি দলের নেতা হিসাবে, ডেপুটি লিডার হিসাবে তিনি জাতিসংঘে গিয়ে বলেছিলেন যে পুরো পাকিস্তানে কোনো যুদ্ধ হচ্ছে না, পুরো পাকিস্তানে কিছু ভারতীয় চর গন্ডগোল করছে মাত্র, এবং পুরো পাকিস্তানে কোনো গণহত্যা হচ্ছে না। এটি শাহ আজিজুর রহমান পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে বক্তৃতা করেছে। জিয়া রহমান বাংলাদেশে আর কোনো মানুষ খুঁজে পায় নাই, সেই শাহ আজিজুর রহমানকে ডেকে এনে প্রধানমন্ত্রী বানিয়েছিল। এবং জিয়া রহমান রাজাকার সর্দারদের প্রধানমন্ত্রী বানিয়েছিল। খালেদা জিয়া, মতিউর রহমান খালেদা জিয়া গোলাম আজমকে ফিরিয়ে এনেছিল, এরশাদ সাহেবের সময় ফিরে এসেছিল, এবং খালেদা জিয়ার সময় যে নাগরিকত্ব দিয়েছিল। এইভাবে, এবং যারা দেশটাই চায়নি, এই দেশের পতাকার বিরুদ্ধে যারা লড়াই করেছে, চার তারা পতাকার পক্ষে যারা লড়াই করেছে, মতিউর রহমান নিজামী,
এবং আলী হাসান মুজাহিদি, তারা এই দেশটা চায় না। এই দেশের মানুষের বিরুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিল। তাই এই দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি যদি নেতিবাচক রাজনীতি না করত, এই সন্ত্রাস আশ্রয়ী এবং প্রতিহিংসার রাজনীতি না করত, দেশ বিরোধী অপপ্রচার যদি বিদেশে না চালাতো, দেশ বিরোধী ষড়যন্ত্র যদি না করতো, 50 বছরে বাংলাদেশ তার বহুত এগিয়ে যেত। তাই দেশকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হয়, তাহলে এই অপশক্তির চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এখনো স্বাধীনতার বিরুদ্ধে যে সাথে নিয়ে রাজনীতি করে, সেই অপশক্তির চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন। তাহলে দেশ আরো বহু দূরে নিয়ে যায়। যারা নিজের পরিচয় নিয়ে সন্দিহান, তাদেরকে দিয়ে আর যাই কিছু হোক দেশ এগিয়ে যেতে পারে। আমাদের প্রথম পরিচয় আমি বাঙালি, আমার দ্বিতীয় পরিচয় কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আর তারা মনে করে তাদের প্রথম পরিচয় হচ্ছে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। এটি বিএনপি যারা করে, বিএনপির সাথে যারা রাজনীতি করে, তারা তাই মনে করে। আর এরপরে তার দ্বিতীয় পরিচয় সে কি বাঙালি না বাংলাদেশি, সেটি এখনো ঠিক করতে পারে না। যারা এখনো নিজের আত্মপরিচয় ঠিক করতে পারে না, তাদের দিয়ে দেশ চলতে যেতে পারে। তাই আমি বিএনপি আয়োজিত আজকের আলোচনার সময় আপনাদের ধন্যবাদ জানাই। এটি একটি ঐতিহাসিক জায়গা। এখানে 1974 সালে আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল এই জায়গায়, যেখানে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে, ঠিক এই জায়গায় সম্মেলন হয়েছিল। এটি একটি ঐতিহাসিক জায়গা। এখানে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন, আমাদের জাতীয় 4 নেতা এখানে উপস্থিত ছিলেন, তারা বক্তৃতা করেছিলেন। সেটি ভিডিও আছে এবং সেটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমেও পাওয়া যায়। তো ঐতিহাসিক জায়গায় আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটা আলোচনা সভার আয়োজন করেছি। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।